সাদাসিধে জীবনযাপন করা সামান্য পুলিশের একজন কনস্টেবল শেলি দিনে এনে দিনে খায় এরকম একটা অবস্থা। উপর থেকে বেটার স্বপ্ন ইন্ডাস্ট্রিতে অনেক বড় একজন মুভি ডিরেক্টর হওয়া, তার নিজের হাতে লেখা গল্প দিয়ে মুভি বানানো। অবশ্যই এর জন্য বেচারা দিনরাত পরিশ্রম করে। মাঝে মধ্যে তো একদম পুলিশের চাকরি থেকে লিভ নিয়ে ফুল টাইম গল্প লিখতে শুরু করে দেয়। এতে করে শুধু পরিবারই না, শেলির উপর বিরক্ত হয়ে ওঠে পুরো পুলিশ ডিপার্টমেন্টই। হতে থাকে তার একের পর এক পানিশমেন্ট ট্রান্সফার। এভাবে ট্রান্সফার হতে হতে এক পর্যায়ে এমন একটা পুলিশ স্টেশনে তার ট্রান্সফার হয়, যেই পুলিশ স্টেশনের আলমারিতে লাল কাপড়ে পেঁচানো 6 বছর আগের অর্ধসমাপ্ত এমন একটা ফাইল পড়েছিল, যেটা নিয়ে কেউ কাজ করবে তো দূরে থাক, এটা ধরারও পর্যন্ত সাহস পায় না। পুরো পুলিশ স্টেশনের সবার মাঝে এটাই প্রচলিত, ফাইলটা নাকি যদি কেউ একবার ছুঁয়েও ফেলে তাহলে এটা রক্তের বলি নেওয়া ছাড়া শান্ত হয় না। এখন নতুন পুলিশ স্টেশনে আসতেই প্রথম দিনে শেলি করে ফেলে ওই ভুলটাই, যেটার জন্য একদম লাল সংকেত, অর্থাৎ ফাইলটা সে ধরে ফেলে। ব্যাস, তারপরে শেলির জীবন এমন একটা মোড় নেয়, যেই মোড় তাকে নিয়ে যায় 6 বছর আগে ঘটে যাওয়া এমন একটা নৃশংস রহস্যের দিকে, যেই রহস্য তার জীবন পুরোপুরি বদলাতে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ। আজ আপনাদের জন্য 2026-এ সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম মিস্ট্রি থ্রিলার মুভি উন্মাথাম এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভি দিয়ে যে কিভাবে ব্রেনের সাথে খেলতে হয় মালায়ালাম মুভি তা বারবার প্রমাণ করেছে। আজকে এটাও এর থেকে এক ফুটাও ব্যতিক্রম না। তাই বলবো ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষেই তো আসল মজা। সবার প্রতি আরও একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজ আমাদের এই চ্যানেলটা 2 লাখের একদম কাছাকাছি। আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে মাত্র। আপনারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, তাহলেই হয়ে যায়। কারণ 2 লাখ হলেই সরাসরি লাইভে এসে আপনাদের সাথে গপসপ করার একটা প্ল্যান করেছি, তাই জলদি এটা হয়ে যাওয়া চাই, কেমন? যাই হোক, আসা যাক মূল গল্পে। মুভি শুরু হয় আমাদের হিরো শেলিকে দেখিয়ে। শেলি হচ্ছে একজন পুলিশ কনস্টেবল, কিন্তু পুলিশ কনস্টেবল হলে কি হবে? তার ড্রিম ছিল অন্য কিছু। পুলিশের চাকরিতে তার তেমন একটা ইন্টারেস্ট ছিল না। তার স্বপ্ন ছিল তাদের মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সে অনেক বড় একজন ডিরেক্টর হবে, মুভি ডিরেক্টর। এই স্বপ্নটা পূরণ করার জন্য সে প্রত্যেকবারই পুলিশের চাকরি থেকে বারবার মেডিকেল লিভ নিয়ে তার নতুন নতুন গল্প লিখে, আর সে গল্পগুলো নিয়ে পৌঁছে যেত বিভিন্ন প্রডিউসারদের দরজায়। কিন্তু প্রত্যেকবারই শেলি নিরাশই হয়, কারণ কোনো প্রডিউসারই তার গল্পে কোনো ইন্টারেস্ট দেখায় না। কেউই তার গল্পে কাজ করার জন্য রাজি না। তার গল্পে কোনো দম নেই বলে তারা তাকে তাড়িয়ে দিত। এরই মাঝে আমরা শেলির ওয়াইফকে দেখতে পাই। শেলির ওয়াইফ প্রত্যেক দিনের মতো আজকেও তাকে জিজ্ঞাসা করে যে কি হলো, কোনো প্রডিউসার গল্পে কি রাজি হয়েছেন? শেলিও প্রত্যেকবারের মতো জবাব দেয়, না, এবারও হয়নি। এটা শুনে তার ওয়াইফ একটু মন খারাপ করে, বলে, এইভাবে আর কতদিন? একটার পিছনে এভাবে ছুটলে তো হবে না, আমাদের পেট চালাতেও তো হবে, তাই না? টিউবলাইট ফ্যাক্টরিতে কাজ করে আমি কয় টাকায় বা ইনকাম করতে পারছি, তাই এইসব কিছু ছেড়ে আবারও পুলিশের চাকরিতে জয়েন করে নাও তাড়াতাড়ি। ওয়াইফের থেকে এইসব শুনে শেলিও একটু মন খারাপ করে, আর সিদ্ধান্ত নিয়েই নেয় সে চাকরিতে পুনরায় জয়েন করবে। রাগে অভিমানে সে যে গল্পগুলো এতদিন লিখছিল সেগুলো আগুনে পোড়াতে শুরু করে। তবে তার ওয়াইফ তাকে সময় মতো বাধা দেয়, বলে, তোমাকে গল্প পোড়াতে বলিনি, তোমাকে বললাম চাকরিতে জয়েন করতে। এতে গল্প পুড়িয়ে ফেলে কোনো লাভ নেই। কি জানি এই গল্পে কোনো একদিন যদি জান ফিরে আসে। এইভাবে তার ওয়াইফ তাকে সুন্দর মতো বোঝায়। পরবর্তী দিনই শেলি তার মেডিকেল লিভটা শেষ করে পুলিশ স্টেশন গিয়ে পুনরায় একজন সিনিয়র কনস্টেবল হিসেবে জয়েন করতে শুরু করে। কিন্তু পুলিশ স্টেশন আসতেই তার স্বাগতম কোনো সম্মানের সহিত হয় না, বরঞ্চ এক একজনের এক এক খোঁচা মারা কথা দিয়ে হয়। স্টেশনের সবাই তাকে দেখে এক একজন এক এক কথা বলছে, যে দেখো ডিরেক্টর সাহেব এসেছেন আমাদের। কেউ তো বলে, আজ কোন প্রডিউসার তোমার কাহিনী রিজেক্ট করেছে? এসব বলে সবাই শেলির উপর হাসাহাসি করছে। বেচারা শেলি কোনো জবাব দিতে পারে না, জাস্ট হেসে সব কিছু উড়িয়ে দেয়। এভাবে শেলির জীবন আবারও পুলিশ স্টেশনের চাকরি এবং নিজের সংসার এই দুটার মধ্যে আটকে পড়ে। বাকি রইল তার ডিরেক্টর হওয়ার স্বপ্ন, ওটা এই দুইয়ের মাঝেই ঝুলে আছে আর কি। যাই হোক, একদিন চাকরির মাঝেই শেলির কাছে একটা কমপ্লেন আসে। তাদের গ্রামে পাশে একটা ঘরে দুজন প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয়েছে। কমপ্লেন পেয়ে শেলি ওই ঘটনাস্থলে যায়। এখানে একজন বুড়ি দাদি কমপ্লেনটা করেছিল, আর কমপ্লেন ছিল এই, তাদের পাশের বাসার এক বুড়ো লোক নাকি সবার সামনেই একদম ওপেনলি সে দাঁড়িয়ে হিসু করত, যে বিষয়টা ওইখানে থাকা মহিলাদের একদমই ভালো লাগতো না। অর্থাৎ বুঝতে পারছেন, কাজই ওরকম। তো শেলিও এই কমপ্লেনটা নিয়ে ওই লোকটার কাছে যায়, কিন্তু লোকটার কাছে যেতেই শেলি জানতে পারে লোকটা আসলে একটা পাপ পুরোপুরি পঙ্গু। আপন বলতে তার সাথে তেমন কেউই নেই, লোকটা একা একাই এখানে থাকে। দেখাশোনা করার জন্য যেহেতু কেউ নেই, উপর থেকে তার একটা পাও পঙ্গু, তাই হয়তো মজবুরিতে পড়ে তাকে এরকমটা করতে হয়।
কিন্তু তারপরও শেলি যখন তার কাছ থেকে একটু ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে যাবেই ঠিক ওই মুহূর্তে লোকটা ধরপড়াতে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। শেলি চিৎকার করলে আশপাশের লোকজন তাড়াতাড়ি গিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। লোকটাকে তারা হসপিটাল নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল। লোকটা সেইখানে মারা যায়। যার একটু পরে সেখানে শেলিদের পুলিশ স্টেশনের টিম এসে হাজির। এখন যেহেতু এখানে আগে থেকে লোকটার সাথে শেলি উপস্থিত ছিল, তাই পুরোপুরি সন্দেহটাও শেলির উপরেই। আগে থেকে শেলির উপর তার সিনিয়র অফিসাররা খেপেছিল বিদায় কোনো কিছু না জেনেই তারা শেলিকে এই কারণে সাসপেন্ডও করে দেয়। তবে এর একটু পরে পোস্টমর্টম রিপোর্ট হাতে আসলে জানা যায় লোকটা হার্ট অ্যাটাকের কারণে মারা গেছে। এতে শেলির কোনো হাত নেই। এতে করে শেলি নির্দোষ প্রমাণিত তো হয়, কিন্তু ডিপার্টমেন্ট তাকে আর এই পুলিশ স্টেশনে রাখতে চায় না। এখান থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য আরেক পুলিশ স্টেশন। পরবর্তী দিনই শেলি ওই পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন এখান থেকে শুরু হবে শেলির অন্যরকমের একটা যাত্রা, যেটা পুরোপুরি তার রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। শেলি এসে জয়েন করার আগেই এই পুলিশ স্টেশনের ব্যাপারে আমরা একটা রহস্য জানতে পারি, যেটা হচ্ছে এই পুলিশ স্টেশনের আলমারিতে নাকি এমন একটা কেস ফাইল রাখা ছিল, যেটা আজ 6 বছর ধরে কেউ এই ফাইলটাকে হাত লাগানোর সাহসও পর্যন্ত করে না। কারণ পুরো পুলিশ স্টেশনের সবাই এটাই মনে করে ফাইলটা নাকি একটা শ্রাপিত ফাইল। অর্থাৎ ওই যে বলে না, ফাইলটাতে কোনো খারাপ কিছু ছায়া আছে, এটা তাদের সবার ধারণা। কারণ যখনই নাকি ফাইলটা কেউ একটু করে ছুঁয়েও ফেলে, তখনই নাকি পুলিশ স্টেশনে তাদের সাথে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তাই অনেক যত্ন সহকারে ফাইলটিকে তারা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে একদম এক কোণায় রেখে দিয়েছে। তবে শেলি তো এখানে পুরোপুরি নতুন, এসে সে জয়েন করেছে। আর জয়েন করার কিছুক্ষণের মধ্যেই সিনিয়র অফিসার এসে শেলিকে বলে, আলমারির ভিতর এরকম একটা ফাইল রাখা আছে, ওটা নিয়ে আসো। শেলি যায় এবং কোনো কিছু না ভেবেই সে আলমারি খুলে। যদিও তাকে বলা হয়েছিল অন্য আরেকটা ফাইল নিয়ে আসার জন্য, কিন্তু সে এখানে নিজের অজান্তেই ওই লাল কাপড়ে পেঁচানো সেই শ্রাপিত ফাইলটাতে হাত দিয়ে বসে। ফাইলটা এইভাবে কাপড় দিয়ে পেঁচানো দেখেই তার একটু নজর খেড়েছিল আর কি। যে ব্যাপারে সিনিয়রের কাছে জিজ্ঞাসা করতে গেলে যে এটা এরকম কাপড় দিয়ে পেঁচানো কেন, সিনিয়র অফিসার ধরে তাকে বকতে শুরু করে যে কি করলে কি এটা, ওই ফাইলটাতে কেন হাত দিলে। শেলি তো কিছু বুঝতে পারে না যে কি হয়েছে, একটা ফাইলই তো ধরলাম, কেমন হলো। এর চেয়ে আর বেশি কিছু বলতে যাবে তখনই পুলিশ স্টেশনের বাইরে অনেক বড়সড় একটা গাড়ি দুর্ঘটনা হয়ে যায়। কোনো সময় অপচয় না করে শেলি এবং আরেকজন পুলিশ কনস্টেবল তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে তারা হসপিটাল নিয়ে যেতে শুরু করে। শেলির সাথে যেই অফিসারটা ছিল, যেতে যেতে সে শেলিকে বলছে, কি মনে হয় এই ঘটনাটা এমনিতে হয়ে গেল, তাও আবার এমন টাইমে যে টাইমে তুমি ফাইলটাতে হাত দিয়েছ? না, এই ঘটনা এমনিতে হয়নি, তোমার ওই শ্রাপিত ফাইলের উপর হাত দেওয়ার ফলেই এটা হয়েছে। এটা শুনে শেলি তো পুরোপুরি শক। সে বুঝতে পারছে না যে সামান্য একটা ফাইলে হাত দেওয়ার ফলে এটা কিভাবে সম্ভব। এখানে তো সবাই দেখি অন্ধবিশ্বাসের চক্কর আছে। অফিসারটা বলে, ফাইলটা 6 বছর ধরে আলমারিতে সেইখানে পড়ে আছে। যেই ফাইলটাকে ধরেছে তার সাথে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটেছে। শুধু তাই না, এখানে সবাই জানে ফাইলটা যদি কেউ ছুঁয়ে ফেলে তাহলে রক্তের পিপাসা নেওয়া ছাড়া সে শান্ত হয় না। এটা বলতেই এখানে অ্যাম্বুলেন্সে করে অ্যাক্সিডেন্ট হওয়া যে লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে মুহূর্তের মধ্যে রক্ত বমি করতে শুরু করে দেয়, যে রক্ত গিয়ে সোজা শেলির ইউনিফর্মের উপরও লাগে। যা দেখে এবার পুলিশটা বলে যে দেখেছ, বলেছিলাম তো আমি, এই ফাইল রক্তের পিপাসা মেটানো ছাড়া ছাড়বে না। যদিও শেলি সবকিছু তখন অন্ধবিশ্বাস বলে চালিয়ে দেয়, কিন্তু বাসায় ফিরতেই ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করে যখন থেকে সে ফাইলটা ধরেছে তখন থেকে তার সাথে সত্যিই অনেকটা আজব হচ্ছে। এরপর থেকে পুলিশ স্টেশনের ভিতরেও আজব ঘটনা ঘটছিল, যার জন্য পুলিশ স্টেশনের সবাই দায়ী মনে করছে শেলিকেই। এমনকি নিজেকে সেভ করার জন্য তারা তো শেলির থেকে দূরত্ব বজায় রাখছিল। ওই রাতে আবার খবর আসে গ্রামে একটা লোক নাকি পাখার সাথে ঝুলে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। ঘটনাস্থলে পাহারা দেওয়ার জন্য শেলি এবং আরেকজন কনস্টেবলকে সেখানে পাঠানো হয়। তবে যেতে যেতে শেলির সাথে যে ছিল, শেলি তাকে ওই ফাইলটার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে শেলিকে ওই ফাইলটার ব্যাপারে বলতে শুরু করে। কি বলেছে তা আমরা ধীরে ধীরে গিয়ে জানতে পারবো। তবে যেটুকু শেলি তার কাছ থেকে শুনে কাহিনীটা তার বেশ ভালোই লাগে। সাথে সাথে তার মাথায় আসে এই কাহিনী নিয়ে একটা গল্প লিখলে কেমন হয়। বেশ, এটা ভেবে পরবর্তী দিনই সে এই গল্প নিয়ে পৌঁছে যায় সোজা একজন প্রডিউসারের কাছে। যদিও শেলি পুরো গল্প এখনো জানতো না, তারপরও যেটুক জানতো সে ইন্ট্রোটা শুনিয়েই প্রডিউসারকে একদম খুশি করে ফেলে। ইন্ট্রো শুনে প্রডিউসার তাকে 1 লাখ টাকা দিয়ে বলে, হ্যাঁ এবার এই গল্পটা অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, এক কাজ করো, এটা নিয়ে পুরো কাজ শুরু করে দাও তুমি। তো শেলিও অ্যাডভান্স নিয়ে সেখান থেকে চলে আসে। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে
ফাইলের এই গল্পটাকে পুরোপুরি কমপ্লিট করা, সাথে আসল সত্যতা কি সেটাও জানা। সে ধরেই নেই যদি এই ফাইলের পিছনের আসল গল্পটা সে জানতে পারে তাহলে সে তার স্ক্রিপ্টটাও আরও দারুণভাবে লিখতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, ফাইলে তো ইনফরমেশন সব দেওয়া আছে, কিন্তু ফাইলটা তো কেউ ধরবে দূরে থাক, তার আশেপাশে যেতেও ভয় পায়। তাই প্রথম দিকে শেলি কী করে ফাইলটার কোনো হেল্প না নিয়েই ওই অনুসারে তার গল্প লেখা তো শুরু করে দেয়, কিন্তু সে কোনোভাবেই 1 লাইন 2 লাইন থেকে আগাতে পারছিল না। তাই এক পর্যায়ে গিয়ে সে সিদ্ধান্ত নিয়ে নেয়, না, ওই ফাইলটা তাকে নিতেই হবে। যা হবে তা পরে দেখা যাবে, এর ভিতর কি আছে না আছে ওটা তার জানতেই হবে। ওই রাতে ছিল মক্ষম সুযোগ। পুলিশ স্টেশনের বাকি সবাইরা পেট্রোলিংয়ে বেরিয়েছিল। স্টেশনে শুধু বাইরে কয়েকজন কনস্টেবল ছিল, আর এদিকে শেলি ভিতরে একা। যে সুযোগে শেলিও ফাইলটা যে আলমারিতে রাখা ছিল সে গিয়ে আলমারিটা খুলে, কিন্তু ফাইলটা হাতে নিতেই পুলিশ স্টেশনে বিদ্যুৎ চলে যায়। পুরো পুলিশ স্টেশন একদম অন্ধকারে ছেয়ে যায়। তারপরও শেলি মোমবাতি জ্বালিয়ে ফাইলটা পড়তে শুরু করলে একটা টিকটিকির মতো কিছু একটা এখানে বারবার শেলিকে ডিস্টার্ব করছিল। যদিও দেখতে বিষয়টা স্বাভাবিকই মনে হয়, কিন্তু এই বিষয় গল্পের সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড, যা পরে গিয়ে আমরা জানতে পারবো। শেলি যখনই ফাইলটা পড়তে শুরু করে ততক্ষণের দিকে কয়েকজন কনস্টেবল একটা চোরকে ধরে পুলিশ স্টেশন নিয়ে আসে। একটা বাসায় চুরি করতে গিয়ে তাদের হাতে ধরা পড়েছে। তো এরাও চোরটাকে লকআপে ঢুকিয়ে দিয়ে আবারও তাদের মতো পেট্রোলিংয়ের জন্য বেরিয়ে যায়। পুরো পুলিশ স্টেশন পুনরায় খালি। শেলি আবারও মোমবাতি জ্বালিয়ে ফাইলটা পড়তে যাচ্ছে। তখন একটু আগে যে চোরটাকে ধরে নিয়ে আসা হয়েছিল না, সে লকআপের ভিতর থেকে শেলিকে বলতে শুরু করে যে স্যার আমি ওয়াশরুম যাব। শেলি তাকে চুপচাপ বসে থাকতে তো বলে, কিন্তু এ কোনো কথা শুনছে না। তাই এক পর্যায়ে না পারতে শেলিও তাকে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। কিন্তু এরপর যখন ফিরে আসে না, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় একদম। কারণ যে ফাইলটা সে টেবিলের উপর রেখে গেছে ওটাতে হঠাৎই কোত্থেকে যেন আগুন ধরে গেছে। দেখতে দেখতে তার চোখের সামনে পুরো ফাইলটাই জ্বলে পুরো একদম ছাই। শেলি বুঝতে পারছে না এইসব কিভাবে হলো, ফাইলে আগুন কোত্থেকে লাগলো। ভয়ে তো তার হাত পা কাঁপতে শুরু করে। যদি তার সিনিয়র অফিসার এই বিষয় জানে তাহলে তাকে চাকরি থেকে বের করে দিবে। এখন শেলির সামনে পাথর সমান দুইটা সমস্যা এসে দাঁড়ায়। এক তো এই কেসের পিছনের রহস্যটা সে পুরোপুরি এখনো জানতে পারল না, আর এই রহস্য জানা ছাড়া সে গল্পের স্ক্রিপ্ট কিভাবে লিখবে। দ্বিতীয়ত এটাই, ফাইলটা যেভাবে আগুনে পুড়ে গেছে ওটা যদি সবাই জানতে পারে তাহলে তার জীবন থেকে এবার তছনছ। প্রমাণ সরানোর জন্য সে তাড়াতাড়ি পুড়ে যাওয়া ফাইলের টুকরোগুলো উঠিয়ে সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। তারপর এখান থেকে কিছু কাগজপাতি নিয়ে ঠিক ফাইলটা যেরকমের রাখা ছিল না, লাল কাপড়ে পেঁচানো, ওরকমই পেঁচিয়ে সেগুলো এখানে জায়গা মতো রেখে দেয়। এমনিতেও কেউ ভয়ে তো ফাইলটা ধরে না, তাই বিষয়টা কোনোরকম এইভাবে সামলে যাবে। তবে মনের মধ্যে একটা ভয় তো তার থেকে গেল। বাসায় এসে সব কিছু সে তার ওয়াইফকে বলে যে ফাইলটাতে অশুভ কিছু ছায়া আছে বলে যেটা কেউ ধরার সাহসই পায় না, ওটা আজ এরকম দুর্ঘটনায় আমার কারণে মোমবাতি থেকে আগুন লেগে পুড়ে গেছে। অর্থাৎ ছেলে এটাই মনে করছিল সে যে টেবিলের উপর মোমবাতিটা রেখেছিল না ওটা থেকে আগুনটা লাগলো। তার ওয়াইফ তাকে সান্ত্বনা দেয় যে ভয় পেও না। শেলিও নিজের মনকে বুঝতে দিয়ে দেয়। কিন্তু এরপর থেকেই ঘটতে শুরু করে পুলিশ স্টেশনে একের পর এক আজব রকমের ঘটনা। প্রত্যেক দিন কোনো না কোনো রকম সমস্যা, কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ এটা সেটাতে আঘাত পাচ্ছে, বা মাঝে মধ্যে জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছে। পুলিশ স্টেশনের সবাই তো এর জন্য পুরোপুরি শেলির উপরে দোষ দিচ্ছিল, কারণ সে এসে প্রথম দিনেই ওই ফাইলটার উপর হাত দেওয়ার ফলেই এইসব। যদিও শেলি এখনও সবকিছু অন্ধবিশ্বাসী বলছিল, এগুলো সে কোনো রকম বিশ্বাস করে না যে একটা ফাইলে হাত দেওয়ার ফলে এইসব হবে। তারপরও সে ফাইলের পিছনের এই রহস্যটা আসলে কি, 6 বছর আগে কি এমন হয়েছিল, কাদের নিয়ে কেস ফাইলটা, ওটা জানার তার খুবই আগ্রহ। গল্পের স্ক্রিপ্ট লিখতে হলে তাকে এটা জানতেই হবে। এখন কোন অফিসারের হাত দিয়ে এই ফাইলটা লেখা হয়েছিল, আর কে 6 বছর আগে এই কেস ফাইলের তদন্তে ছিল, ওটা যদি বের করতে পারে তাহলে শেলি তার কাছ থেকে সবকিছু জানতে পারবে। এটা ভেবে শেলি তার তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আবারও বেরিয়ে পড়ে সেই অফিসারকে খুঁজে বের করতে। এইখানে আমাদের ফ্ল্যাশব্যাকে এটা দেখানো হয় এই কেস ফাইলের মেন ক্যারেক্টারগুলো কে ছিল, অর্থাৎ কাদের নিয়ে কেস ফাইলটা। এদিকে শেলি তদন্ত করছে, আর এদিকে আমরা সবকিছু জানতে পারি কীর্তান নামের একটা মেয়েরই কেস ফাইল এটা, যার কিনা 6 বছর আগে রহস্যময়ভাবে মৃত্যু হয়ে গেছিল। আর কীর্তানের মৃত্যুর এই কেসটাই মূলত ওইভাবে অর্ধেকে ফাইলে বন্দী হয়ে পড়ে আছে। তদন্ত করতে করতে শেলি ফাইনালি ওই পুলিশ অফিসারটির কাছে পৌঁছে যায় যে কীর্তানের এই কেসটা তদন্ত করেছিল তখন। বর্তমানে অফিসারটা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। শেলি তার বাসায় গিয়ে তার সাথে দেখা করলে দেখে একই, সে পুলিশ অফিসার পুরোপুরি তার ক্যারেক্টার চেঞ্জ করে যেন জ্যোতিষীর ছদ্মবেশ নিয়ে নিয়েছে। শেলিকে দেখে বলে, কি বেটা, নিজের ভাগ্যের ব্যাপারে জানতে এসেছ? শেলি বলে, না স্যার, আমি নিজের ভাগ্য পরীক্ষা করতে আসিনি, আমি একজন পুলিশ কনস্টেবল,
একটা কেসের সিলসিলাতেই আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আজ থেকে 6 বছর আগে আপনি একটা কেসের তদন্ত করেছিলেন কীর্তানের মৃত্যু নিয়ে। ওই কেসের ফাইল অর্ধেকেই এখনও আমাদের পুলিশ স্টেশনের আলমারিতে পড়ে আছে। সবাই এক একজন এক এক রকম বলে বেড়াচ্ছে যে ফাইলটার উপর হাত দিলে নাকি অশুভ কিছু। আমিও নোটিস করলাম সেরকমই কিছু পুলিশ স্টেশনে আজব আজব ঘটনা ঘটছে। তো আপনি যদি সেই কেসে কি হয়েছিল বা কোনো ঘটনা আছে কিনা ওটা যদি আমায় বলতেন তাহলে অনেক ভালো হয়। শেলির থেকে এটা শোনা মাত্রই এডিটার পুলিশটা যা কিছু জানতো শেলিকে বলতে শুরু করে যেটুকু আমি জানি ওই কেসে কীর্তান নামের একটা মেয়ের মৃত্যু হয়েছিল। কীর্তানের লাশ একটা রেল লাইনের পাশ থেকে আমরা উদ্ধার করেছি। যখনই আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কীর্তানের লাশ দেখতে পাই তখন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, তাকে হসপিটাল নিয়ে যাই, কিন্তু ডক্টর জানায় অনেক আগে নাকি তার মৃত্যু হয়ে গেছে। তারপর সব ফর্মালিটিস কমপ্লিট করে পোস্টমর্টম কমপ্লিট করে তার লাশ তার পরিবারকে দিয়ে দেওয়া হয়। তারপর আমি কেসটার তদন্ত শুরু করি। যদিও পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কেসটা একটা অ্যাক্সিডেন্টই ছিল, ট্রেনের সাথে দুর্ঘটনা হয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরও আমি তদন্ত এগিয়ে নিয়ে যাই। কীর্তানরা 2 যমজ বোন ছিল, তার আরেক টুইন্সের নাম ছিল কার্তিকা। ঘটনাস্থলে যেখানে কীর্তানার মৃত্যু হয়েছে অর্থাৎ রেললাইনের পাশে, ওখানে সব জায়গায় খোঁজাখুঁজি করেও কীর্তানার মোবাইল ফোনটা পাওয়া যায়নি। এই ব্যাপারে তদন্ত করতেই আমরা জানতে পারি তার মোবাইল ফোনটা একটা মহিলার কাছে অন হয়েছে। মহিলাটার ব্যাপারে খোঁজ নিয়ে তাকে গিয়ে ধরেই আমরা জানতে পারি সে ছিল একজন প্রস্টিটিউট। কীর্তানার থেকে সে মোবাইলটা চুরি করেছিল। ব্যাস, ওই প্রস্টিটিউট মেয়েটিকে ধরে আমরা থানায় নিয়ে আসি বাকি জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু তখনই সিনিয়র অফিসার সিআই সাত্যাজিৎ এটা দেখে উল্টো আমাদেরই বকতে শুরু করে, বলে কেসটা নাকি আমরা হুদায় টানছি, অলরেডি সেটা একটা অ্যাক্সিডেন্টলি মৃত্যু, সেটা প্রমাণ হয়ে গেছে, কেন আমি এই মেয়েটিকে ধরে নিয়ে এসেছি। বলে বেশি ডিটেকটিভ হওয়ার চেষ্টা করো না, এই কেস আমি তোমায় তদন্ত করতে বলিনি, মেয়েটিকে যেখান থেকে তুলে নিয়ে এসেছো তাকে ওখানে গিয়ে ছেড়ে দিয়ে আসো। এভাবে সিআই সাত্যাজিৎ তখন আমায় অনেক কথা শুনিয়ে দেয়, যার পর আমি ওই কেসে আর তেমন একটা গুরুত্ব দিইনি। এর কয়েক মাস পরে আমার রিটায়ারমেন্ট হয়ে যায় আর কীর্তানার এই কেসের ফাইলটাও ওভাবে চাপা পড়ে যায়। তবে আমি এখনও বিশ্বাস করি কীর্তানার এই মৃত্যু কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্টলি মৃত্যু ছিল না। সে যেখানে ট্রেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছিল এর আর কিছু দূর সামনে ছিল তার বাসা। নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টের পিছনে কোনো না কোনো রহস্য জড়িয়ে আছে। এইভাবে যখন এই অফিসার শেলিকে এসব বলছিল তখনই সেখানে একটা টিকটিকি টিকটিক করে শব্দ করতে শুরু করলে এ বলে, দেখেছ এই টিকটিকিও বলছে আমরা যা ধারণা করেছি তার ঠিকই। শেলিও ওখান থেকে বেরিয়ে বাকি তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এরপর এখান থেকে শেলি আরও একজন অফিসারের সাথে গিয়ে দেখা করে, যে কিনা তখন ওই সময় সে সিআই সাত্যাজিতের সাথে কাজ করত, অর্থাৎ যে সিআই সাত্যাজিৎ কেসটা অ্যাক্সিডেন্টলি বলে ক্লোজ করে দিয়েছিল। তো এর কাছেও শেলি কেসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে এও যা যা জানতো সেটা শেলিকে জানায়। এর মতে বাসার সামনে এসে ট্রেন থেকে নামতে যাচ্ছিল, কিন্তু তখনই দুর্ঘটনাবশত ট্রেনের দরজার সাথে ধাক্কা খেয়ে সে গড়িয়ে নিচে পড়ে যায়। এরপর ওখানে একটা পাথরের সাথে মাথায় আঘাত লেগে জায়গায় তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে এবং পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তারা এইটুকু জানতে পেরেছিল, যেহেতু তাদের সিনিয়র অফিসার সিআই সাত্যাজিতের হাতে কেসটা ছিল, সো সেও কেসটা ওভাবেই তখন ক্লোজ করে দেয়। কেন এত বছর পরে সে তুমি এই ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? শেলি বলে, স্যার যেমনটা আপনারা ধারণা করেছেন এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে। যে রহস্য কি তা তো আমি বের করে ছাড়ব। এইসব বলেই শেলি সেখান থেকে চলে আসে। ধীরে ধীরে সে কেসটার গভীরে ঢুকতে শুরু করে, তবে একের পর এক অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার পরও সে কোনোভাবেই এগোতে পারছে না। মানে ঘুরে ফিরে যেটুক প্রমাণই হাতে আছে ওগুলোতে আটকে আছে। এদিকে গল্পের জন্য তাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল না, তো সে প্রডিউসারও শেলিকে প্রেশার দিচ্ছে যে গল্পটা এখনো কমপ্লিট হচ্ছে না কেন। কিন্তু শেলি তো আর কীর্তানের মৃত্যুর আসল রহস্য বের করতে না পারলে গল্পটা কমপ্লিট করতে পারবে না, তাই সে তাদের কাছ থেকে আরও কিছুদিনের সময় চায়। এদিকে যতবারই সে কেসটা নিয়ে ভাবছে বা কাজ করছে ততবারই তার সামনে বা আশেপাশে একটা না একটা টিকটিকি ঘোরাঘুরি করত। মানে এই টিকটিকির সাথে কোনো না কোনো একটা কানেকশন তো আছেই। শেলি সব কিছু তার ওয়াইফ রোজিকে জানালে রোজি তাকে বারবার সান্ত্বনা দিয়ে যায়। এরপর আমরা ওই দিন রাতের একটা সিন দেখতে পাই। আমরা দেখতে পাই পুরো পুলিশ স্টেশন খালি পড়ে আছে, শুধুমাত্র শেলি পুলিশ স্টেশনে একা, জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে। ওয়াকিটকিতে বারবার একটা মেসেজ আসছিল যেটা শেলি শোনার চেষ্টা তো করছে কিন্তু কিছুতে স্পষ্ট বুঝতে পারছিল না। অনেক মনোযোগ দিয়ে শোনার পর গিয়ে এক পর্যায়ে শেলি বুঝতে পারে এটা তো 6 বছর আগের কীর্তানের অ্যাক্সিডেন্টের পর পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে যে মেসেজটা দিয়েছিল ওটাই। শেলি 6 বছর আগের সেই মেসেজ এখন কিভাবে শুনতে পাচ্ছে। এটা নিয়ে ভাবতে না ভাবতেই সে টেবিলের উপর এসে দেখে কীর্তানের কেসের সেই ফাইলটা টেবিলের উপর পড়েছিল
আর তার থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল। এক পর্যায়ে গিয়ে ফাইলের ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরই সাথে আমরা এখানে কীর্তানের আত্মাকে দেখতে পাই, যে কিনা ফাইলের ভিতর থেকে বেরিয়ে সোজা সে শেলির ভিতরে ঢুকে পড়ছে, সাথে অনেকগুলো টিকটিকিও। কীর্তানের আত্মা যেন শেলির ভিতরে ঢুকে তাকে পজেস করে নেয়। এটা হওয়ার সাথে সাথে জোরে চিৎকার দিয়ে শেলির ঘুম ভাঙে। জানা যায় এটা শেলির একটা স্বপ্ন ছিল, তবে হ্যাঁ, স্বপ্ন হলেও কিন্তু সত্যি এটাই হয়েছে। কীর্তানের আত্মা শেলিকে পজেস করে নিয়েছে। এই স্বপ্ন দেখে শেলি এত পরিমাণের ভয় পেয়ে যায়, বাসায় তার আচরণ পাগলের মতো হয়ে যায় একদম, যেন কাউকে সে চিনতে পারছিল না। সামনে যেন সে শুধুমাত্র কীর্তানকে দেখতে পাচ্ছে। রোজিরা তাকে শান্ত করার চেষ্টা করলে সে আরও বেশি ভায়োলেন্ট হয়ে যায়। তারপরও তারা কোনোরকম তাকে শান্ত করে পরের সিনে তাকে নিয়ে গিয়ে একজন সাইকিয়াট্রিক ডক্টরকে দেখায়। ডক্টরটাও শেলিকে চেক টেক করার পর বলে সব কিছু তো দেখা যাচ্ছে নর্মালি, তবে তার এমন আচরণের কারণ হতে পারে ডিপ্রেশন। সে অনেক বেশি পরিমাণে টেনশন করে তো, যার কারণে এরকমটা হচ্ছে। সমস্যা নেই, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, টাইম মতো সেগুলো খাওয়ালেই হবে বলে ডক্টর কিছু মেডিসিন দিয়ে তাদের সেখান থেকে পাঠিয়ে দেয়। ডক্টরের কথা মতো রোজি ও শেলিকে বাসায় এনে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু শেলি আবারও ভায়োলেন্ট হয়ে ওঠে। বলে কি মনে করছো আমি পাগলামি করছি, তার জন্য এই ওষুধ খাওয়ানোর চেষ্টা করছো? তবে শুনে রাখো, আমি কোনো পাগল টাগল হইনি। একটা টিকটিকি আর কীর্তানের আত্মাই আমাকে পথ দেখাচ্ছে। আর যতক্ষণ না 6 বছর আগের কীর্তানের সাথে কি হয়েছিল ওটা বের করতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। শেলির এমন আচরণ দেখে রোজি কান্নায় ভেঙে পড়ে, জড়িয়ে ধরে তাকে কান্না করতে শুরু করে দেয়। ঠিক ওই মুহূর্তে আমরা এদিকে দেখি কীর্তানের আত্মাও সেখানে শেলির সামনে দাঁড়িয়ে আছে। এখন এটুকু এসে আমাদের এটা ক্লিয়ার হয়ে যায়, আসলে কীর্তানের আত্মা শেলির ভিতরে ঢুকে পড়েছিল, যেটা এতদিন ওই ফাইলটার ভিতরে বন্দী হয়েছিল। শেলির সাহায্যে কীর্তানের আত্মাটা মূলত 6 বছর আগে তাদের সাথে কি হয়েছিল ওই রহস্যটা সবার সামনে নিয়ে আসতে চায়, যার জন্য সে শেলিকে পজেস করেছে, যেটা এখন শেলিও ভালো মতো বুঝে গেছে। আর পরবর্তী সিন থেকেই আবারও শেলি নতুন করে তদন্তে বেরিয়ে পড়ে। প্রথমতেই ওই জায়গাটা গিয়ে ভালো মতো চেক করে যেখানে কীর্তানের মৃত্যু হয়েছিল। তারপর সে কীর্তানের যে একটা যমজ বোন কার্তিকা ছিল না, তার ব্যাপারেও খোঁজ নেয়। বর্তমানে সে কোথায় আছে ওটা বের করেই পরবর্তী সিনেই সে তার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যে কিনা তখন অন্য শহরে ছিল। কার্তিকার সাথে সে দেখা করলে শেলি দেখে কার্তিকা ফুল টু ফুল একদম কীর্তানের মতোই দেখতে। তারপর শেলি কার্তিকাকে সব কিছু খুলে বলে যে তোমার বোনের মৃত্যু নিয়ে আমার সন্দেহ, আসল রহস্য কি তা উদ্ঘাটনের জন্যই আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। কার্তিকা জানাই, যতটুকু আমি জানি আমার বোন একবার আমাকে তার এক বয়ফ্রেন্ডের ব্যাপারে শেয়ার করেছিল, রাহুল নামের একটা ছেলে। কয়েকবার আমরা একসাথে দেখাও করেছি, কিন্তু এখন সে কোথায় কি করে ওই ব্যাপারে বলতে পারবো না। এটা বলার সাথে সাথে আমরা একটা গানে গানে সেই রাহুল নামের ছেলেটাকেও দেখতে পাই, মানে কীর্তন এবং রাহুলের একসাথে কিছু দৃশ্য দেখানো হয় আর কি। যাই হোক, শেলিরা রাহুলের ব্যাপারে তো কিছু জানতে পায় না, তবে হ্যাঁ, তদন্ত করে রাহুলের এক ঘনিষ্ঠ বন্ধুর ব্যাপারে জানতে পারে। তার কাছে এসে রাহুলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে মন খারাপ করে বলতে শুরু করে, স্যার, ওই দিন যেদিন কীর্তনের মৃত্যু হয়েছিল সেই দিন থেকে আমার বন্ধু রাহুলও কোথায় যেন উধাও হয়ে গেছে। তার না কোনো কল আসে না কোনো মেসেজ। আমার বন্ধু এমনটা না, সে একবার হলেও আমাকে কল করত, তার যদি কিছু না হয় তাহলে সে একবার হলেও আমার কাছে কল করত। নিশ্চয় স্যার, তারও কিছু একটা হয়ে গেছে হবে। ব্যাস, ঘটনা হয়ে যায় আরও জটিল। এখন কীর্তনের সাথে সাথে আবার তার বয়ফ্রেন্ড রাহুলেরও মিসিংয়ের রহস্য। একটার সাথে একটা কোনো না কোনোভাবে জড়িত তো আছেই, না হয় একই দিনে একজনের মৃত্যু আরেকজন মিসিং, এটা কিভাবে সম্ভব? শেলি পাগলের মতো তদন্ত করে যায়, কোথায় ঘুম কোথায় খাওয়া দাওয়া কিছুই থামাতে পারছে না তাকে। একটু একটু করে সে প্রমাণ কালেক্ট করছে, আর তার সাথে করে যেন কীর্তনা নিজেও তার কেসের তদন্ত করছে, মানে তার আত্মা আর কি। এইভাবেই দিনরাত এক করে হাড়ভাঙ্গা পরিশ্রমের পর গিয়ে শেলি এই কেসের বেশ কিছু প্রমাণ কালেক্ট করে নিয়েছে, এমনকি যেন আসল রহস্যেরও একদম কাছাকাছি। বাসায় ফিরে কেউ একজনকে কল করে বলতে শুরু করে, তোমাদের কালো অতীতের ব্যাপারে আমি জেনে গেছি, যদি ভালোই ভালোই চাও মিডিয়া এবং কাউকে এই বিষয়ে কিছু না জানাই তাহলে 10 লাখ টাকা নিয়ে এরকম এরকম জায়গায় দেখা করো, আমাকে 10 লাখ টাকা দাও, আমি কাউকে কিছু জানাবো না বলে শেলি কল কাট করে দেয়। একটু পর রোজি বাসায় ফিরতেই শেলি তাকে সব কিছু বলতে শুরু করে, বলে তোমায় বলেছি না এই মেয়ের আত্মায় আমাকে কেস তদন্ত করতে বলছিল, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করোনি। এখন আমার তদন্তে বেরিয়ে এসেছে শুধু কীর্তনায় না, তার সাথে সাথে আরও 2 জনেরও মার্ডার হয়েছে। আর জানো এর পিছনে কারা জড়িত? ভূমিদস্যু, ল্যান্ড মাফিয়ারা। শেলি এক এক করে এখন পর্যন্ত যা যা প্রমাণ কালেক্ট করেছে সব কিছু রোজিকে প্র্যাকটিক্যালি দেখাতে শুরু করে। প্রথমতেই এইটাই তার সন্দেহ যায়, একটা ল্যান্ড কনস্ট্রাকশন সাইডেই
কীর্তানা এবং তার বয়ফ্রেন্ড রাহুলের একসাথে মোবাইল সুইচ অফ হয়। আর কীর্তানার সেই মোবাইল গিয়ে পাওয়া যায় অন্য আরেক এলাকায় একটা প্রস্টিটিউট মহিলার কাছে, যেটা শেলি জানতে পেরেছিল ওই রিটায়ার্ড পুলিশ অফিসারটার কাছ থেকে। তারপর গিয়ে আবার কীর্তানার লাশ পাওয়া যায় তার বাসার একটু সামনেই রেল লাইনের পাশে। কি হয়েছিল ওই দিন কীর্তানা এবং তার বয়ফ্রেন্ডের সাথে, ওটা আমাদের শেলির বলা কথার মাধ্যমে দেখানো হয়। কীর্তানের বয়ফ্রেন্ড রাহুল একদিন কীর্তানের সাথে দেখা করে তাকে বলে, খুব শীঘ্রই আমাদের সব স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমায় বলেছিলাম না আমার দাদার সেই প্রপার্টিটার কথা? একটা নতুন পার্টি এসেছে, তারা সেটা কিনতে চায়। আজকের সব ঝামেলা শেষ হয়ে যাবে। সেখানের কনস্ট্রাকশন সাইডে তারা এই ডিল সাইন করার জন্য ডেকেছে। আমার দাদা অলরেডি সেখানে পৌঁছেছে, এখন আমিও সেইখানে যাব। আর যদি একবার এই প্রপার্টির ঝামেলাটা শেষ হয় না, তাহলে তোমার আর কাজ করতে হবে না। তোমার বাসায় আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব, এরপর ধুমধাম করে আমাদের বিয়ে হবে। এসব বলতে বলতে রাহুল কীর্তানকে নিয়ে তাদের ওই জায়গার সেখানে যায়। মূলত একটা বেসরকারি কোম্পানির সাথেই তাদের এই জায়গাটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এমনকি কোম্পানিটা অনেকগুলো জাল ডকুমেন্ট তৈরি করে এখানে কাজও শুরু করে দিয়েছিল। আসলে এটার মালিক ছিল রাহুলের দাদা মহেশ, যেও কিনা তার জমিটা ফিরে পেতে কষ্ট করে যায়। তবে এতদিন পর গিয়ে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। কোম্পানিটা তাদের সাথে সেটেলমেন্ট করার জন্য রাজি হয়েছে। তো রাহুল কীর্তানকে সেখানেই রাস্তার পাশে দাঁড় করিয়ে সে ভিতরের দিকে যায় প্রপার্টির এগ্রিমেন্টের বাকি কাজটা সারার জন্য। এটা করে তারা টাকা নিয়ে সেখান থেকে চলে আসবে আর কি। এদিকে কীর্তান বাইরে দাঁড়িয়ে রাহুলের জন্য অপেক্ষা করে যাচ্ছিল। 10 মিনিট 20 মিনিট দেখতে দেখতে কয়েক ঘন্টা হয়ে যায়, কিন্তু রাহুল এখনও আসছে না। উপর থেকে অপরিচিত একটা জায়গা, আশেপাশের লোকজনও কীর্তানের দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। তা এক পর্যায়ে না পেরে কীর্তানও ভিতরের দিকে চলে যায়, যেখানে ছিল বিশাল এক কনস্ট্রাকশন সাইট। পুরো জায়গাটা ছিল রাহুলদেরই, কিন্তু কোম্পানিটা ইলিগ্যালভাবে এটা দখল করে এটুক করে নিয়েছে। কীর্তান একটু ভিতরের দিকে যেতেই এইখানে সে দেখে বৃদ্ধ একটা লোকের লাশ পড়েছিল। যা দেখে সে ঘটনা গড়বড় মনে করে তাড়াতাড়ি মোবাইল বের করে সবকিছু ভিডিও করতে শুরু করে। তবে কোনো কিছু বুঝে উঠতে যাবেই তখনই তার সামনে ওপর থেকে ধুম করে এসে পড়ে হচ্ছে তার বয়ফ্রেন্ড রাহুলের লাশ। এই দৃশ্য দেখে কীর্তানের পায়ের নিচ থেকে তো মাটি সরে যায়। অর্থাৎ এইখানে রাহুলদের সাথে প্রতারণা হয়েছিল। কোম্পানিটা ছিল পুরোটাই ভূমিদস্যু। তারা এখন জায়গাটা পুরোপুরি দখল করে রাহুল এবং তার দাদাকে সেটেলমেন্টের নামে এখানে এনে তাদেরকে জানে শেষ করে দিয়েছে। ওই গুন্ডাগুলো কীর্তানকে ওইখানে দেখে ফেলে। কীর্তান তাড়াতাড়ি তার মোবাইল ফোনটা উঠিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। তার মোবাইলটা তখন নিচে পড়ে ভেঙে সুইচ অফ হয়ে গেছিল, যার কারণে কাউকে সে কলও দিতে পারছে না। কোনোরকম করে একটা বাসে উঠে পালাতে চাইলে গুন্ডাগুলো এসে বাসটাকেও সামনে থেকে ঘিরে ফেলে। ওরা এবার সরাসরি এসে কীর্তানকে ভয় দেখাতে শুরু করে। কীর্তান কারো কাছ থেকে সাহায্য চাইতে পারছে না, কারণ ওরা পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছিল। এমনকি এরা কীর্তানের ছবি তুলে তাদের বসের কাছে পাঠিয়ে দেয়। দেখা যায় ছবিটা এবং কীর্তানের সবগুলো ডিটেলস যায় হচ্ছে ওই সিআই সাতিয়াজিতের কাছে। কি মনে আছে যে শুরুতেই ওই অফিসারটাকে কেসটা তদন্ত করতে দেয়নি? মানে পুলিশের লোক এই সাতিয়াজিত এই ভূমিদস্যুদের সাথে জড়িত। মেসেজ পাওয়ার সাথে সাথেই তখন এই সাতিয়াজিত কীর্তানকে ধরার জন্য এবং তার গেম খালাস করার জন্য তার দিকে বেরিয়ে পড়ে। ততক্ষণ পর্যন্ত তারা কীর্তানকে কিছু করছিল না, যতক্ষণ না পর্যন্ত তার থেকে তার মোবাইল ফোনটা হাসিল করতে পারছিল, কারণ তার ভিতরে ছিল ভিডিও করার সব প্রমাণগুলো। মেসেজ পাওয়ার সাথে সাথে বাস স্টপে এসে সাতিয়াজিৎ জাল বিছিয়ে রেখেছিল, কারণ কীর্তানদের বাস একটু পর এখানে এসে থামবে। একটু পর হয়েও সেটাই, বাস এসে থামে। কীর্তানও নিজেকে বাঁচানোর জন্য বেরিয়ে তাড়াতাড়ি এখান থেকে যেতে শুরু করে। তবে সাতিয়াজিৎরা ওই প্রস্টিটিউট মহিলাটাকে পাঠিয়ে কীর্তানের থেকে তার মোবাইল ফোনটা হাসিল করে নেয়, অনেকটাই পকেট মারের মতো করে আর কি। এরপর মোবাইল ফোনটা হাসিল করে নেওয়ার পর সাতিয়াজিৎরা খেলে আসল খেলা। সারা পথ তারা কীর্তানের পিছু করে যায়। বাস থেকে অটো, অটো থেকে ট্রেন, এক মুহূর্তের জন্য তারা কীর্তানের পিছু ছাড়ে না। কীর্তান ট্রেনে করে তার গ্রাম পালাক্কাড়ে পালিয়ে যেতে চেয়েছিল। এমনকি সে ঘরের একদম কাছাকাছি চলেও এসেছিল। জানালা দিয়ে উকি দিলে তার ঘর দেখা যাচ্ছে। তাড়াতাড়ি সে ট্রেন থেকে নেমে ঘরের দিকে দৌড়ে যায়, কিন্তু এই নরপিশাচ সাতিয়াজিৎরা কিছুতে তার পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে তাকে একদম ঘরের সামনে থেকে ধরে আবারও বেঁধে টেনে হিঁচড়ে রেল লাইনের পাশে নিয়ে আসে। তারপর ওখানে নির্মমভাবে এই সিআই সাতিয়াজিৎ কীর্তানাকে হত্যা করে। সব প্রমাণ মিটিয়ে এমনভাবে সাজিয়ে দেয় যেন অ্যাক্সিডেন্টলি কীর্তানার মৃত্যু হয়েছে, কারণ দায়িত্ব তো তার উপরেই। আশেপাশের এরিয়াও তার কন্ট্রোলে, তাই রক্ষক ভক্ষক হয়ে উঠলেও তার তেমন কিছু যায় আসবে না। এইভাবে কীর্তানাদের সাথে তারা এত বড় একটা অন্যায় করে যায়, যার পর তার কেস ফাইলটা পর্যন্ত ওভাবেই অর্ধেকে ফেলে রাখতে বাধ্য করে এই সিআই সাতিয়াজিৎ। তবে ইনসাফের জন্য কীর্তানার আত্মা ছটপট করতে থাকে। তার আত্মা সেই ফাইলটার ভিতরে আটকে থেকে এমন একজন অফিসারের তালাশে ছিল
যে কিনা তার এই নির্মম মৃত্যুর রহস্য তদন্ত করে সবার সামনে নিয়ে আসতে পারবে। সব দিকে ছিল পুলিশের অসৎ লোকজনের ছড়াছড়ি, কারো মধ্যে কাজের কোনো গুরুত্ব ছিল না, যার কারণে কীর্তানার আত্মাও এত বছর কাউকে দিয়ে কাজটা করাতে পারছিল না। অবশেষে ভাগ্যক্রমে সে পুলিশ স্টেশনে পা রাখে শেলি, যার মধ্যে কাজের প্রতি একটা ইমানদারি ছিল, যেটা সে করতো মন থেকে করতো বলেই কীর্তানার আত্মাও তাকে পজেস করে তার দ্বারাই কেসটা সবার সামনে নিয়ে আসতে চায়। মূলত ঘটনা হয়েছে এইটাই। বর্তমানে সব জানার পরে এখন রোজি বলে, কিন্তু কেসটা তো 6 বছর আগে ক্লোজ করে দিয়েছে, তাহলে তুমি আবার কিভাবে এটা রিওপেন করবে? তাছাড়াও মুখের কথা ছাড়া তেমন পাকাপোক্ত কোনো প্রমাণও তো নেই তোমার হাতে। কেউ কি এটা বিশ্বাস করবে যে একটা আত্মা তোমাকে দিয়ে কেসটার তদন্ত করালো, তোমাকে এসে সব সত্যি জানালো? শেলি বলে, ওটা আমার উপর ছেড়ে দাও। কিভাবে কোর্টে হাজির হয়ে কেসটা রিওপেন করাতে হবে তার জন্য আমি অলরেডি ফিল্ডিং সেট আপ করে দিয়েছি। তুমি জাস্ট আমার উপর ভরসা রেখে আমার কথার উপর বিশ্বাস করো, এটাই হবে। বলে পরবর্তী সিনে দেখা যায় শেলি এসে তার বলা জায়গায় ওই লোকগুলোর সাথে দেখা করে। মূলত যে কোম্পানির লোকগুলোই কীর্তানদের মার্ডার করিয়েছিল, রাহুলদের জমি হাতানোর পিছনে যাদের হাত ছিল আর কি। শেলি তাদের 10 লাখ টাকার বিনিময়ে বিষয়টা মিটমাট করবে বলেছিল না, তো এরাও শেলির কাছ থেকে সব প্রমাণগুলো নিয়ে তাকে 10 লাখ টাকা দিয়ে দেয়। শেলিওর টাকাগুলো তার ব্যাগে ভরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সেখান থেকে বের হতেই ঠিক তখনই পুলিশের একটা টিম এসে শেলিকে গ্রেপ্তার করতে শুরু করে। অর্থাৎ তাদের আননোন কেউ একজন এটা খবর দিয়েছে শেলি একটা কেসের বিনিময়ে কোনো একটা পার্টির কাছ থেকে টাকা ঘুষ নিচ্ছে। ইনফরমেশন অনুযায়ী এরা এসে একদম শেলিকে হাতে নাতে ধরে। ধীরে ধীরে গিয়ে আমরা এটা বুঝে যাই এইটা ছিল আসলে শেলির একটা প্ল্যান কোর্ট অবধি পৌঁছানোর জন্য। এটা করলে তাকে কোর্টে তোলা হবে, এরপর সে ওখানে 6 বছর আগের কীর্তানার সেই কেসটার ব্যাপারে কথা তুলবে, এরকম করে কেসটা রিওপেন করাবে। যেমন প্ল্যান করেছিল তেমনটাই হয়। পরবর্তী সিনে তাকে কোর্টে তোলা হয়। তবে এই ক্রাইমের পিছনে যারা যারা জড়িত ছিল সেই কোম্পানির লোকেরাও নামি দামি একজন লয়ারকে হায়ার করে রেখেছে, যাতে শেলি আর এসব ঝঞ্ঝাল থেকে বের হতে না পারে, যেন একদম পুলিশের চাকরি থেকে সাসপেন্ড হয়ে যায়। এর জন্য যে লয়ারটা তারা হায়ার করেছিল তার নাম ছিল ববি। তো কেসটা শুরু হলে সে এক এক করে সব কিছু বলতে শুরু করে যে কিভাবে কোম্পানি রাহুল এবং তার দাদাকে ধোকা দিয়ে মার্ডার করিয়ে দিয়েছে। এরপর রাহুলের গার্লফ্রেন্ড কীর্তানা সব কিছু দেখে নিলে তারা কীর্তানাকেও মার্ডার করে। এখানে অপোজিট সাইডের ববি কিছু ডকুমেন্ট নিয়ে এসে জমা দেয় যে ইউরোনার, আমার ক্লায়েন্টের কাছে ওই জমির সব অরিজিনাল ডকুমেন্টগুলো আছে, যেখানে স্পষ্ট লেখা আছে সেই জমির মালিকানা তাদেরই, তাহলে তারা কেন এরকমটা করতে যাবে? এটা দেখে শেলি চিৎকার করে বলে ওঠে, এই সব কিছু নকল ডকুমেন্ট, এরা টাকা খাইয়ে সব কিছু তৈরি করেছে। এইভাবে বলতে বলতে শেলি উত্তেজিত হতে শুরু করে দেয়। যে সুযোগে ববি বলে ওঠে, ইউরোনার, ইনি কোন প্রমাণের উপর ভিত্তি করে এসব বলছেন? কই, ওই রকমের কোনো প্রমাণ তো উনি দেখাতে পারেননি যে আমার ক্লায়েন্টরা 6 বছর আগে এরকমের কোনো কাজ করেছে। তো জাজও এখানে শেলিকে বলে যে আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন, কোত্থেকে জেনেছেন এই সব কিছু? তো আর না পেরে এখানে শেলিকে বলতেই হয়, সেই মেয়ে কীর্তানের আত্মায় আমার ভিতর ঢুকে সব কিছু দেখিয়েছে, আমাকে দিয়ে কেসটার তদন্ত করিয়েছে। অফকোর্স এই কথা শুনে সবাই শেলিকে পাগল ভাববে, এটা শিওর। ববিরা শেলির উপর হাসতে শুরু করে দেয় যে ইউরোনার, দেখুন কোন পাগলের চক্করে পড়লাম আমরা, এ তো ভালো মতো ট্রিটমেন্টের প্রয়োজন। শেলি এদিকে চিৎকার করে করে বলে যায় যে না, সে সত্যি বলছে। এই সুযোগে ববিরা শেলিকে পাগল প্রমাণ করার জন্য ওই সাইকিয়াট্রিক ডক্টরটাকে টাকা খাইয়ে কাঠগড়ায় নিয়ে আসে। তাকে দিয়েও বলাই শেলি নাকি কোনো একটা মেন্টালি সমস্যা হয়েছে, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা এরকম কিছু, যার থেকে সে উল্টাপাল্টা দেখছে এবং উল্টাপাল্টা ভাবছে। তার এখন ভালো মতো ট্রিটমেন্টের প্রয়োজন। এসব কিছু শুনে শেলি তো একদমই উত্তেজিত হয়ে যায়, যেটা ছিল ববিদের এক্সাক্ট প্ল্যান, সবার সামনে শেলিকে পাগল প্রমাণ করিয়ে দেওয়া। এখন সব কিছু দেখে জাজক ঘটনা বেগাতিক মনে করে এটাই বলে দেয় যে শেলির ট্রিটমেন্টের প্রয়োজন, তাকে ভালো একটা হসপিটাল নিয়ে যাওয়া হোক, আর 24 ঘন্টা যেন সে পুলিশের নজরদারিতে থাকে। এরাই শেলি তো একদমই পাগল হয়ে ওঠে, চিৎকার করে করে বলতে থাকে, তোমরা সবাই চোখ থাকতে অন্ধ হয়ে গেছ, টাকার কাছে সবাই বিক্রি হয়েছ, সময় আসবে সবাই বুঝবে। যাই হোক, শেলির এমন আচরণে তাকে একটা মেন্টাল হসপিটাল নিয়ে গিয়ে সেখানে বন্দি করে রাখা হয়। আর সত্যি তাকে কিভাবে যে পাগল প্রমাণ করা হয়, সিনটা এক কথায় অসাধারণ ছিল। তার ওয়াইফ রোজির চোখের সামনে সবকিছু হচ্ছিল, রোজিও কিছু করতে পারছে না। এক পর্যায়ে শেলিকে অজ্ঞান করে দেওয়া হলে শেলির সাথে কাজ করা একজন কনস্টেবল সিকিউরিটির জন্য সেইখানে থাকে। শেলি তো ওইদিকে অজ্ঞান। ঠিক ওই মুহূর্তেই তার স্বপ্নে কীর্তানের আত্মা তাকে কোথাও নিয়ে যেতে শুরু করে। মানে সে স্বপ্নের মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছিল। সে যখন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে তখন গাড়িটা নিজে নিজে তাকে ও জায়গাটার সামনে নিয়ে যায় যেখানে ঘটনাটা হয়েছিল, অর্থাৎ রাহুলদের সেই জমিটার ওখানেই।
যেখানে কোম্পানির ভূমিদস্যুরা রাহুলদের হত্যা করেছিল। শেলি তার কল্পনায় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। একটা জায়গা তাকে বারবার তার দিকে আকৃষ্ট করছিল। জায়গাটা বিল্ডিংয়ের সিকিউরিটি পোস্টের মতো ছোটখাটো একটা ঘর ছিল। শেলি দেখতে পায় সেটার আগাগোড়া টিকটিকি দিয়ে ভরা, অর্থাৎ টিকটিকিগুলো দ্বারা কীর্তানের আত্মা শেলিকে কোনো একটা মেসেজ পাঠাচ্ছে। টিকটিকি সবগুলো সোজা সেই ঘরটার নিচে মাটিতে ঢুকে পড়ে। সাথে সাথে প্রেজেন্টে শেলিরও চোখ খুলে, আর সেই স্বপ্নের মাধ্যমে এইসব দেখে সে বুঝে যায় নিশ্চয়ই ওই জায়গাটার নিচে কিছু না কিছু একটা রয়েছে, যেটা খুললেই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। ব্যাস, শেলি তার সিকিউরিটির জন্য এখানে যে কনস্টেবলটাকে রাখা হয়েছিল তাকে ডেকে কান্না করে করে তার কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে। তাকে বোঝায় যে আমার উপর একটিবার বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। ওই বিল্ডিংয়ের সে ছোট্ট ঘরটার নিচে খুঁড়লেই সব সত্যতা বেরিয়ে আসবে। এখন এই কনস্টেবলের সাথে শেলির আগে থেকে ভালো একটা সম্পর্ক ছিল, অর্থাৎ এ অনেকটাই ভালো মনের একজন মানুষ। শেলির এমন আর্তনাদ এবং তার রিকোয়েস্ট করা দেখে সে আর চুপ করে থাকে না। শেষবারের মতো শেলিকে এখান থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেয়। তবে হ্যাঁ, এইটাও বলে যে ভাই দেখো, এবার আসল সত্যতা যেন প্রমাণ করতে পারো, না হয় তোমার চাকরি তো যাবে যাবে, আমারটাও যাবে। এক মুহূর্ত দেরি না করে শেলি ওই জায়গায় এসে হাজির, যে জায়গাটাই একটু আগে সে স্বপ্নে দেখেছে। এসে ওই ছোট্ট ঘরটাকে সে ভালো মতো দেখতে শুরু করে। নিচে যেখান দিয়ে টিকটিকিগুলো ঢুকে পড়েছিল ওইখানে সে মাটি সরাতে যাচ্ছিলই, তখনই পিছনে সেই গুন্ডাগুলো এসে তার উপর হামলা করে দেয়। শেলিকে মেরে অজ্ঞান করে রেল লাইনের উপর নিয়ে গিয়ে রেখে দেয়, যাতে ট্রেন এসে তাকে উড়িয়ে দেয়। হচ্ছিল এমনটাই। ওই মুহূর্তে ট্রেনও আসছিল। যখনই শেলিকে উড়িয়ে দিতে যাবেই তখনই আবারও একটা টিকটিকি এসে শেলিকে জাগিয়ে দেয়, যার ফলে একটুর জন্য সে জানে বেঁচে যায়। তবে গুন্ডাগুলো শেলির পিছু ছাড়ে না। তারা একের পর এক শেলির উপর হামলা করে যাচ্ছিল। এক পর্যায়ে তাকে জানে মারতে যাচ্ছিলই। ঠিক তখনই শেলির ভিতর কীর্তানের আত্মা তাকে অন্যরকম একটা শক্তি দেয়, যার ফলে শেলি গুন্ডাগুলোর সাথে জবরদস্ত একটা ফাইট করে এক এক করে তাদের সবাইকে মারে। সেই ভ্রষ্ট অফিসার সিআই সাত্যাজিৎও সেইখানে ছিল। তার সাথেও শেলির জবরদস্ত একটা ফাইট হয়। শেলি এই সাত্যাজিৎকে মেরে তার অবস্থা একেবারে টাইট করে ফেলে। আর এই ফাইটটাও ছিল এক কথায় অসাধারণ। যাই হোক, সব কিছুর পর শেলির কথা মতো ওই জায়গাটাকে ভাঙা হয়। তারপর সেইখানের নিচে মাটি সরাতেই বেরিয়ে আসে কীর্তানার বয়ফ্রেন্ড রাহুল এবং রাহুলের দাদার কঙ্কাল, যাদের 6 বছর আগে ভূমিদস্যুরা এবং এই সিআই সাত্যাজিৎ মেরে এখানে দাফন করে তার উপরে ছোট্ট ঘরটা তুলে দিয়েছিল। এবার সব কিছু প্রমাণ হয়ে যায় যে আসলে কীর্তানের আত্মা শেলির ভিতরে ঢুকে তার অসমাপ্ত পড়ে থাকা কেসটাকে পূরণ করেছে। এই ভূমিদস্যু কোম্পানির কালো পর্দা সবার সামনে নিয়ে এসেছে, সাথে এমন কিছু মানুষের পর্দাও যারা কিনা আইনের ভিতরে থেকেই সামান্য কিছু টাকার জন্য রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করে যাচ্ছিল। ফাইনালি কীর্তানের আত্মা অনেক শান্তি পায়। শেলি এমন একটা কেস সলভ করে দেখালো যে কেস নিয়ে কেউ ভাববে তো দূরে থাক, কেউ কেস ফাইলটা ধরার সাহসই পেত না। এমন একটা কেস সলভ করার কারণে শেলির অনেক নাম হয়। যারা তার কাজের জন্য তার উপর হাসাহাসি করত তারাও এখন তাকে সিলেক্ট করতে বাধ্য। ফাইনালি শেলি তার মুভির স্ক্রিপ্ট লেখার গল্পটাও শেষ করে এই গল্প অনুসারেই, এবং সেটাতে কাজও করে গল্পটা সুপারহিট হয়। মুভি তো এখানেই শেষ হয়, তবে ক্রেডিট সিনে আমাদের এই মুভির দ্বিতীয় পার্ট আসার একটা ঝলক দেখায়, যেটা হচ্ছে পুলিশ স্টেশনে আরেকজন নতুন অফিসারের ট্রান্সফার হয়েছে এই ছেলেটারই। এসে সে পুলিশ স্টেশনে জয়েন করতেই দায়িত্বে থাকা একজন কনস্টেবল তাকে আগে থেকে জানিয়ে দেয় যে ওই আলমারির ভিতর একটা বক্স দেখতে পাচ্ছ, এটার ভিতর লাল কাপড়ে পেঁচানো একটা ফাইল রাখা আছে। খবরদার ভুলেও সেটা ধরতে যাবে না। তোমার আগে অন্য আরেকজন অফিসার সেটা ধরে বড়সড় একটা মুসিবত নামিয়ে এনেছিল, তাই তোমায় আগে থেকে সাবধান করে দিচ্ছি। এটা শুনে এও গিয়ে বক্সটাকে ভালো মতো দেখে, তারপর সেখান থেকে সরে যায়। আর তার সরে যেতে আমরা দেখি বক্সটার উপর একটা টিকটিকি হাঁটাহাঁটি করছে, যে সংকেত দিয়েই মুভিটা এইখানে শেষ করা হয়। তো কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।